পুরোদমে ইরান, ইসরায়েল ও হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহী ফিলিস্তিনি যোদ্ধারা যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় জোরদার ইসরায়েলি হামলায় একদিনে নিহত 151 জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জোরদার হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। রোববার 18 মে দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে 151 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। আজ 19 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে এবার নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কারণে নেদারল্যান্ডসে সরকারের কঠোর অবস্থান চেয়ে লক্ষাধিক মানুষ নেদারল্যান্ডসের হেগ শহরে অভূতপূর্ব এক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ইহুদি এবং খ্রিস্টান। তারা চায় নেতানিয়াহু যেন এই ধরনের যুদ্ধ বন্ধ করে, তা না হলে তারা তাদের সরকারের মাধ্যমে পুরো ইসরায়েলকে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এবারে জানাবো, জো বাইডেনের শরীরে ক্যান্সার ধরা পড়েছে, ছড়িয়ে পড়েছে হাড়েও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এই ক্যান্সার একটি আক্রমণাত্মক রূপ ধরা পড়েছে তার শরীরে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই জো বাইডেনের মৃত্যু হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জানাবো, একই সঙ্গে চীন, পাকিস্তান, আফগানিস্তান লক্ষ্য ভারত। ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সোমবার চীন সফরে যাচ্ছেন। এই সফরে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়েংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে আফগানিস্তানের প্রধানমন্ত্রীও গিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, নির্বাচন আদায়ে ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে রাজপথে নামবে বিএনপি। এজন্য ধীরে ধীরে তারা কঠিন থেকে আরও কঠিনের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় জোরদার ইসরায়েলি হামলায় একদিনে নিহত 151 জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রোববার 18 মে দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে 151 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে আজ সোমবার 19 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্র থেকে জানা গেছে, রোববার গাজায় 151 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 70 জন উপত্যকাটির উত্তর মধ্যাঞ্চল এবং গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আর আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 1,20,000-এ। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু 2 মাস শেষ হওয়ার আগে গত 18 মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী। দ্বিতীয় দফায় এই অভিযান গত প্রায় 2 মাসে নিহত হয়েছে 3,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি এবং আহত হয়েছে 8,000-এরও বেশি। অন্যদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে এখনও অন্তত 35 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল, যার প্রেক্ষিতে গাজায় এখনও আক্রমণের তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার
মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করার লক্ষ্যে অভিযানের লক্ষ্য, আর সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ। গাজা ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে সরকারের কঠোর অবস্থান চেয়ে লক্ষাধিক মানুষ হেগ শহরে অভূতপূর্ব এক বিক্ষোভ প্রদর্শন করেছেন। আয়োজকরা বলছেন, শহরের মধ্যে 1 লাখেরও বেশি মানুষ মিছিল করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা এরকম আয়োজন আগেও দেখিনি। এখানে সমাজের সকল স্তরের মানুষ রয়েছে। তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই ছিল খ্রিস্টান। তারা চায় গাজায় শান্তিপূর্ণ অবস্থান থাকুক, কিন্তু ইহুদিবাদী নেতানিয়াহু সেটি চায় না। বিক্ষোভকারীদের বেশিরভাগই লাল পোশাক পরে প্রতিবাদ জানিয়েছে। তারা চায় ডাচ সরকার ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান একটি লাল রেখা টেনে দিয়ে যাক, যার অর্থ বাণিজ্য এবং অস্ত্র আমদানি ও রপ্তানির মাধ্যমে সমর্থন বন্ধ করা। মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালত এলাকাও অতিক্রম করে। এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ একটি মামলার শুনানি চলছে। সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ব্রাসেলসে একটি চিঠি পাঠিয়ে ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি অর্থাৎ মুক্ত বাণিজ্য পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে, কেননা তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে দেখছে। অবিলম্বে চুক্তি বন্ধ করা। আগামী মঙ্গলবার ব্রাসেলসে এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য একটি সভা ডাকা হয়েছে এবং এই প্রতিবাদ অবশ্যই কঠোর আগের চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করার জন্য তারা জোরেশোরে অভিযান শুরু করেছে। জো বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত, ছড়িয়ে পড়েছে হাড়েও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে পোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এই ক্যান্সারের একটি আক্রমণাত্মক রূপ হয়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। আজ স্থানীয় সময় তার দপ্তরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর 82 বছর বয়সী বাইডেনের পোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে CNN। বিবৃতিতে বিস্তারিত জানিয়ে বলা হয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে। তখন পরীক্ষা নিরীক্ষার জন্য তার পোস্টেট এবং একটি গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেছেন তিনি পোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর 9, গ্রেড গ্রুপ 5 এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে আশার কথা জানিয়ে বলা হয়েছে, ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ার পর এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের জন্য বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না। নির্বাচন আদায়ে ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি, নেতাদের বক্তব্যে ইঙ্গিত। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে 13দশ জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে প্রয়োজনে রাজপথে নামতে পারে বিএনপি। গত 2 দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি এখন ধৈর্য ধরে থাকলেও বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন প্রলম্বিত হওয়ার আশঙ্কা করছে। এরপরও নির্বাচন আদায়ে ইস্যুতে এখনই রাজপথে নেমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় না তারা। দলটি মনে করে এই সরকারের ব্যর্থতা মানে দেশের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। জানা গেছে, নির্বাচন ঠিক কবে হবে কিংবা সরকার নিজেদের দেওয়া রোডম্যাপের ধারণার মধ্যে নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে দলটির মধ্যে উৎকণ্ঠা ক্রমাগত বাড়তে থাকলেও আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির প্রত্যাশা, সরকার অচিরে রোডম্যাপের ব্যাপারটি স্পষ্ট করবে, নইলে ঈদুল আজহার পরে যুগপথের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিক কর্মসূচি দিবে বিএনপি। তখন এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী বলে মনে করে বিএনপি। অবশ্য দলটি এখনও মনে করে যে সরকারে এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয় যেখানে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আবারও রাস্তায় নামতে হয়। তেমনটা হলে তা খুবই
বিব্রত করা হবে। বিএনপির দুইজন দায়িত্বশীল নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে টালবাহানা শুরু করেছে। নির্বাচনের কথা বললেই তারা সংস্কার ইস্যু মানে সামনে আনে, কিন্তু সংস্কার প্রক্রিয়াও ধীরগতিতে এগোচ্ছে। এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো সংস্কারগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আগে করতে হবে, সরকার সেটিও বলছে না। সরকার এর মতিগতি দেখে মনে হচ্ছে তারা থেকে যেতে চায়। সুতরাং গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনী দাবিতে আমাদের আবারও হয়তো মাঠে নামতে হতে পারে, সেদিকেই পরিস্থিতি যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপির নেতারা।